লকডাউন বাড়ল আরও 5 দিন। 11 আগস্ট থেকে টিকা ছাড়া বের হলে জরিমানা। করোনায় একদিনে 235 জনের মৃত্যু। জাপান থেকে এলো আরও 6 লাখের বেশি ভ্যাকসিন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতা 10 বছরের মধ্যে উন্নত জীবন পেত জাতি, বললেন প্রধানমন্ত্রী। এবং 5 ম্যাচ সিরিজের প্রথম টি20 ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। আপনাদের সাথে আছে আমি তাজনুবা পাজামি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ইতিহাস থেকে নাম মুছে ফেলার অপচেষ্টা, প্রচার মাধ্যমে আরোপ হয় নিষেধাজ্ঞা। চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ল 10 আগস্ট পর্যন্ত। 11 তারিখ থেকে অফিস, আদালত, গণপরিবহন, শিল্প কারখানা সবকিছুই খুলে দেওয়া হচ্ছে। তবে টিকা গ্রহণ ছাড়া কাউকে বাইরে আসতে দেওয়া হবে না। এজন্যই 7 আগস্ট থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী গণটিকা ক্যাম্পেইনে সকলকে টিকা গ্রহণের আহ্বান করা হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে সকলেই সরাসরি টিকা কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এক সপ্তাহে 1 কোটি টিকা প্রদান। সারা দেশে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে 14,000 টিকা কেন্দ্রে টিকাকরণ ক্যাম্পেইন শুরু হচ্ছে। জ্যেষ্ঠ নাগরিক, শ্রমজীবী মানুষ, দোকানদার সহ 18 বছর বয়স হয়েছে এমন কেউই বাদ যাবে না। জাতীয় পরিচয়পত্রে টিকা কেন্দ্রে নিবন্ধন মিলবে। তা না থাকলে জন্ম নিবন্ধন কিংবা শিক্ষা সনদ থাকতে হবে। 11 আগস্ট থেকে শুধুই ভ্যাকসিন গ্রহণকারীরা বাইরে চলাফেরা, ব্যবসা কেন্দ্র ও কর্মক্ষেত্রে যাবার সুযোগ পাবেন। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বৈঠকের সভাপতি। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। আমরা তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি যে গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছে দিচ্ছি। বলতে পারবে না যে আমরা এসে পাই না। শুধু ঢাকা শহরে হবে না, 14,000 কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন সেন্টারে এসে তারা নিবন্ধিত হতে পারবেন। যদি না হতে পারেন, আমরা এনআইডি কার্ডের মাধ্যমেও আমরা তাদেরকে ভ্যাকসিন দিব। যার এনআইডি কার্ড নাই তাকেও ভ্যাকসিন আমরা দিব বিশেষ ব্যবস্থায়। অফিস, আদালত, ব্যবসা কেন্দ্র, শিল্প কারখানা, গণপরিবহন চালু হলেও সে সময় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। শিথিলতায় শাস্তির পরিমাণ নির্ধারণে প্রয়োজনে জারি করা হবে অধ্যাদেশ। এনফোর্স করতে চাই, তাহলে পরে পুলিশকেও একটা ক্ষমতা দেওয়া প্রয়োজন রয়েছে। আগামীতে আস্তে আস্তে অন্যান্য শিল্প খুলে দেওয়া হবে, আস্তে আস্তে আমাদের ট্রান্সপোর্ট, দোকানপাটও খুলবে এবং ফেজ ওয়াইজ খুলবে। জানানো হয় দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। বর্তমানে 1 কোটি মজুদ আছে। এ সপ্তাহে এসে পৌঁছবে আরও 1 কোটি। এছাড়াও বিভিন্ন উৎসে সর্বমোট 20 কোটি টিকা প্রাপ্তির আশ্বাসও আছে। এ মাসে আরও প্রায় 1 কোটি টিকা আমাদের হাতে এসে আবারও পৌঁছাবে। তখন অর্থাৎ টিকার কর্মসূচি আমাদের বজায় থাকবে। আমদানির পাশাপাশি দেশেই ভ্যাকসিনের স্ব উৎপাদনের উদ্যোগ চলমান। বর্তমানে হাসপাতালগুলোতে 90% শয্যা ও আইসিইউ পরিপূর্ণ। মৃদু আক্রান্তদের হোটেলে রেখে চিকিৎসা দেবার পরিকল্পনা আছে সরকারের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের মধ্যেই রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খুলে দেয় স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করে গ্রাম থেকে রাজধানী ফিরছে কর্মজীবী মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। এছাড়া রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস ও পিকআপের জটলায় বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। আরও জানাচ্ছেন মানিক শিকদার। কঠোর লকডাউনের মধ্যে রাজধানীর প্রবেশ পথে মানুষের স্রোত। তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু হওয়ায় পায়ে হেঁটেও আসছেন অনেকে। তবে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, ট্রাক, পিকআপে করে ফিরছেন কর্মজীবীরা। গণপরিবহন বন্ধ থাকায় অনেকে দূর দূরান্ত থেকে ফিরতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। চাকরি তো থাকবে না, নতুন চাকরি হয়েছে, অনেক কি করব, কিছু তো করার নাই। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই গরিব,
এই গরিব মানুষ কি খাইবে, কি করবে? সরকারের যে বুদ্ধি দেয় কে আমি বুঝি না এটা। লঞ্চ চলাচল বন্ধ থাকায় সদরঘাট ফাঁকা। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালেও বাসগুলোর ঠায় দাঁড়িয়ে চলেনি দূরপাল্লার গণপরিবহন। তবে রাজধানী সড়কে বেড়েছে যানবাহন। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জেরা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও আগের তুলনায় লকডাউন অনেকটাই ঢিলেঢালা। আজকের চাপ তুলনামূলক একটু বেশি, সব অফিস আদালত খোলা এবং অনেক অফিস আবার নতুন করে আগামীকাল থেকে খুলবে। এই জন্য সকল মানুষ অফিসে যোগদান করার জন্য সব ঢাকামুখী হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, কিন্তু সড়কে যানজটের এমন চিত্র আর জনস্রোত দেখে বোঝার উপায় নেই যে এখনও চলছে কঠোর লকডাউন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 235 জন। শুধু ঢাকা বিভাগে 73 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 15,776 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 28.54%। সুস্থ হয়েছেন 16,000-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালে তৈরি হয়েছে শয্যা সংকট। আইসিইউ যেন সোনার হরিণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় 235 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21,397। 55,284 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 15,776। মোট শনাক্ত 12,96,093। নতুন 16,297 জন সহ সুস্থ হয়েছে 11,25,045। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 73 ও চট্টগ্রাম বিভাগে 65 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 28.54%। মৃত্যু 1.65 এবং সুস্থতা 86.80%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 78,99,169। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে করোনা উপসর্গে 24 জেলায় মারা গেছেন 190 জন। সংক্রমণ বেড়েছে রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লায়। প্রতিনিধিদের সহায়তা আর বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 19 জনের মৃত্যু। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 17 জনের মৃত্যু হয়েছে। নতুন 448 সহ শনাক্তের হার 26.92। বগুড়ার বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 15 জন। আক্রান্তের হার 26.35%। বরিশালে করোনা উপসর্গে 14 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়েছে 245 জন। কুমিল্লায় করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড 924 জন সহ আক্রান্তের হার 37.9%। সিলেট বিভাগে করোনায় 12 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 710 জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 10 জন, নতুন শনাক্ত 1,273 জন। পাবনায় 9 জনের মৃত্যু হয়েছে, নতুন 123 জন সহ আক্রান্তের হার 16.78%। রংপুরে করোনা উপসর্গে 9 জন মারা গেছে, নতুন আক্রান্ত 87 জন। খুলনায় করোনায় 8 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনায় উপসর্গে 7 জনের মৃত্যু, শনাক্তের হার 13.33%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আরও 6 জনের মৃত্যু, নতুন 233 জন সহ শনাক্তের হার 43.30%। সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা গেছে 5 জন। নাটোরে করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় করোনায় 5 জনের মৃত্যু। গাজীপুরে মারা গেছে 4 জন, নতুন 343 জন সহ সংক্রমণের হার 48.17%। ঝিনাইদহে করোনায় মারা গেছে 4 জন, আক্রান্তের হার 31.67%। ফরিদপুরে মারা গেছে 4 জন, মেহেরপুরে মারা গেছে 3 জন, নতুন 68 জন সহ শনাক্তের হার 29.31%। ঠাকুরগাঁয়ে করোনায় 3 জনের মৃত্যু, নতুন 37 জন সহ আক্রান্তের হার 24.83%। টাঙ্গাইলে মারা গেছে 3 জন, নতুন আক্রান্ত 174। মাসুম আলিসা, 21 টেলিভিশন। তৃতীয় দফায় জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও 6,16,780টি টিকা দেশে এসেছে। উপহার হিসেবে জাপান থেকে 30 লাখ টিকা আসার কথা। বিকেল 3:15 থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো ঢাকায় আসে। 3টি চালানে এ পর্যন্ত 16 লাখের বেশি টিকা এসেছে। টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই এর প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মাওলা বক্স চৌধুরী।
পরে তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়ায় আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া চলতি মাসের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যে জাতি উন্নত জীবন পেত। 21 বছর পর ক্ষমতায় এসে সংবিধানে উল্লেখিত মৌলিক চাহিদা পূরণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 5টি আবাসন প্রকল্পে প্রায় 2500 ফ্ল্যাট নির্মিত হয়েছে। আর বস্তিবাসীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসনের লক্ষ্যে নির্মিত হয়েছে ভাড়া ভিত্তিক 300 ফ্ল্যাট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন আবাসন প্রকল্প ও ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রম। শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করে বক্তব্যে তুলে ধরেন দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন, তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব। আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন, আমি জানি হয়তো আজকে 50 বছর 40 বছর আগেই, অর্থাৎ স্বাধীনতার 10 বছরের মধ্যে এদেশের মানুষ উন্নত জীবন পেত। তৃণমূলের ভাগ্য পরিবর্তনে জাতির পিতার আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগ ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। প্রধানমন্ত্রী জানান, প্রতিশ্রুতি অনুযায়ী একটি মানুষও গৃহহীন থাকবে না। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটু সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া। যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেই চাহিদাগুলি পূরণ করা। প্রধানমন্ত্রী জানান, ঢাকায় নির্মিত ফ্ল্যাটে কম ভাড়া দিয়ে থাকতে পারবে বস্তিবাসী। তবে গ্রামে ফিরতে চাইলে জমি ও আর্থিক সহায়তা করবে সরকার। যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2 এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। এক ছাদের নিচে সব ধরনের সরকারি সেবা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর পক্ষে ফ্ল্যাট হস্তান্তর করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। র্যাবের হাতে গ্রেফতার হেলেনার আরও 2 সহযোগী, নতুন 4 মামলায় 14 দিনের রিমান্ড। ডেঙ্গুতে আক্রান্ত আরও 264 জন, রাজধানীর প্রতিটি ওয়ার্ডেই মিলছে এডিস মশার লার্ভা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কাউন্সিলের মাধ্যমে দ্রুতই বিএনপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। বর্তমান কমিটি নিয়ে ক্ষোভের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির মতো বড় দলের কমিটি গঠন নিয়ে ছোটখাটো সমস্যা থাকতেই পারে, তবে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব। সক্রিয়, সচল এবং কার্যকরী এই আহ্বায়ক কমিটি তারা অতি দ্রুত দলকে সুসংগঠিত করবে এবং একটি কাউন্সিলের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করবে। একটা বিশাল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে যখন কমিটি একটা তৈরি করা হয়, সেখানে ছোটোখাটো 2-1টা সমস্যা থাকতেই পারে। কিন্তু আমরা যেটা দেখছি, আপনার যে একদম পরীক্ষিত রাজনৈতিক নেতৃবৃন্দদের দিয়েই আপনার এই কমিটি গঠন করা, যেমন প্রবীণ এবং নবীনের একটা সমন্বয় করা হয়েছে। সরকারের সমালোচনা না করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুবলীগ। রাজধানীর মিরপুরে মণিপুরে বাইতুল আহসান জামে মসজিদ কমিটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বলেন, বিএনপি জামাত সহ অন্যান্য কোনো রাজনৈতিক দল করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে নেই।
এবার গ্রেফতার হলো হেলেনা জাহাঙ্গীরের 2 সহযোগী। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে 3 দিনের রিমান্ড শেষে অন্য 2 মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আহমদ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরি তাদেরকে রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, হেলেনার জয়যাত্রা টেলিভিশন হংকংয়ের ফ্রিকোয়েন্সি ব্যবহার করত বলে স্বীকার করে হাজেরা। হংকংয়ের একটি স্যাটেলাইটের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ নিয়ে বাংলাদেশে সহ বিশ্বের 34টি দেশে স্বাভাবিকভাবে সম্প্রচার করে আসছিল, যেটি একটি অবৈধ। এছাড়া বাংলাদেশের 50টি জেলায় ও বিশ্বের 34টি দেশে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে হেলেনা জাহাঙ্গীর। জেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে তিনি এককালীন 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতেন। উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে এককালীন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হতো। দেশের বাহিরে প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে 1 থেকে 5 লক্ষ টাকা নেওয়া হতো এবং সেই ক্ষেত্রেও মাসে মাসে তারা 10 থেকে 20,000 টাকা নিতেন। র্যাব জানায়, জয়যাত্রা ফাউন্ডেশনের আয়ের সামান্যই সামাজিক কাজে খরচ হতো, বাকি টাকা সন্তানের নামে সঞ্চয় করতেন হেলেনা। জনকল্যাণমূলক কার্যক্রমকে ঢাল হিসেবে ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীরের প্রচার প্রচারণায় এই সংগঠনের বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে। এদিকে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। পরে গুলশান ও পল্লবী থানার 4 মামলায় 29 দিন রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। গত বছরের তুলনায় এবছর একই সময়ে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার ঘনত্ব অনেক বেশি। উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে মিলেছে এডিস মশার লার্ভা। 2 সিটিতে চিরুনি অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এডিসের বিস্তার রোধ সম্ভব নয়, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজও সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 264 জন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এডিস মশার এই লার্ভা পেয়েছেন মিরপুর 11 ও তার আশেপাশের এলাকায়। প্রায় প্রতিটি বাড়িতেই পেয়েছেন এমন দৃশ্য। উত্তর সিটির ওয়ার্ডগুলোতে এডিস মশার ঘনত্ব নিরূপণ করতে 10 দিনব্যাপী সমীক্ষা চালাচ্ছেন তারা। সময় যত যাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। প্রতিটা ওয়ার্ডেই আমরা এডিস মশার ঘনত্ব যা পাচ্ছি তাতে ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী একটা মাত্রা আছে। ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা দেখছি প্রতিদিনই হু হু করে বাড়ছে। এই রোগীর সংখ্যা যদি আমরা কমাতে যাই, আমাদের এই অভিযানের সাথে এডিস মশা জন্মানোর যে পাত্র আছে সেই পাত্রগুলো যদি আমরা একযোগে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফেলে দিতে পারি, তাহলে এখানে সফলতা আসবে। এডিস মশা নিধনে কাপ, প্লাস্টিকের বাটি, আসবাবপত্রের ভাঙা অংশ, ফুলের টব সহ স্বচ্ছ পানি জমে এমন পাত্র অপসারণের বিকল্প নেই বলেও জানান তারা। গত 5 দিনে আমরা 50টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। এই 50টা ওয়ার্ডের ম্যাক্সিমাম এরিয়াতে এবার আমরা বিআই 20-র বেশি পেয়েছি। সিটি কর্পোরেশনের অভিযানে প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনেই পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা। জরিমানাও করা হচ্ছে বেশ। আমাদের শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হল আমাদের এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমাদের যেন আরেকটি প্যান্ডেমিক আমরা ফেস না করি, সেজন্য আমাদের চেষ্টা থাকছে যে সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি জনগণকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। এদিকে ঢাকা দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে পালন করা হয়েছে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি। রাজধানীর শাহজাহানপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার অপচেষ্টা করে সামরিক জান্তা সরকার। দেশের সব ধরনের প্রচার মাধ্যম এমনকি চলচ্চিত্র জাতির পিতার নাম ও ছবি প্রকাশ করায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা চলে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের ইতিহাসের কলঙ্কজনক হত্যাকাণ্ড 75-এর 15 আগস্ট। এদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাই করা হয়নি, এর পথ ধরে নিশ্চিহ্ন করার অপচেষ্টা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস।
বঙ্গবন্ধুকে হত্যার পর সেদিন ভোরবেলা শাহবাগ বেতার কেন্দ্রে বন্দুকের নলের মুখে জিম্মি করা হয় কর্মচারীদের। হত্যাকাণ্ড এবং খন্দকার মোস্তাকের নেতৃত্বে সামরিক সরকারের ক্ষমতা গ্রহণের ঘোষণা প্রচার করেন খুনি ডালিম। খন্দকার মোস্তাক আহমদের সংবাদপত্রগুলোর মূল শিরোনামেও ছিল খন্দকার মোস্তাকের ক্ষমতা গ্রহণ ও সামরিক শাসন জারির খবর। আড়াল করা হয় ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডকে। আর এর প্রধান নির্দেশদাতা ও বাস্তবায়নকারী ছিল মোস্তাক ও খুনি চক্র। এরই ধারাবাহিকতায় ভয়ের সংস্কৃতি সৃষ্টি করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু জাতির পিতা এই ঐতিহাসিক অভিধাগুলো মুছে ফেলার অপচেষ্টা চালায় মোস্তাকের উত্তরসূরি জিয়া। মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলার জায়গায় পাকিস্তানি কায়দায় চালু হয় বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলার স্লোগানকে ধ্বনিকে রাতারাতি বাংলাদেশি জাতীয়তাবাদে পরিণত করা এবং এই স্লোগানকে নিষিদ্ধ করা, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত সেদিনের সরকার তারা বাজতে দেয়নি। পাঠ্যপুস্তক বোর্ডের বই পুড়িয়ে ফেলা হয়। নতুন প্রজন্মকে পড়ানো হতে থাকে বিকৃত ইতিহাস। জিয়াউর রহমানকে বানানো হয় স্বাধীনতার ঘোষক। এই যে বঙ্গবন্ধু জাতির জনক, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ইতিহাসকে বিকৃত করবার জন্যই কিন্তু জিয়াউর রহমানকে ঘোষক বানানো হয়। এরপর সামরিক আইন কখনো জরুরি আইন, আবার কখনো বিশেষ ক্ষমতা আইনের বলে স্বাধীনতা বিরোধী সামরিক বেসামরিক শক্তি, রাষ্ট্রীয় গণমাধ্যম, সংবাদপত্র, চলচ্চিত্র সহ সকল প্রচার মাধ্যমে জাতির পিতার ছবি ব্যবহারে সেন্সরশিপ আরোপ করে। একই সঙ্গে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শুরু হয় নানা অপপ্রচার। 91 সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার বিএনপি সরকার সেই ধারাই অব্যাহত রাখে। 1996 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠনের পর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন থেকে অযত্নে অবহেলায় পড়ে থাকা ভিডিও চিত্র ও ছবি উদ্ধার করা হয়। 21 বছর পর জাতি জানতে পারে ইতিহাসের অনেক অজানা তথ্য। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। মুদ্রানীতিতে প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয় বলছে সিপিডি, প্রণোদনার অর্থ ব্যবহার খতিয়ে দেখার তাগিদ। হেলমান্দের নিয়ন্ত্রণ নিতে মরিয়া তালেবান, পতনের মুখে প্রাদেশিক রাজধানী লস্করগাহ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রাক্কলিত প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয় বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে শিল্প কারখানার জন্য দেয়া প্রণোদনার অর্থ অনুৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেমন হলো নতুন মুদ্রানীতি, তার উপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতেই সিপিডির এই ভার্চুয়াল আয়োজন। একটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সিপিডি বলছে করোনা মহামারীতে বেসরকারি বিনিয়োগ অনেকটাই স্থবির। এমন পরিস্থিতিতে এ খাতে 14.8% ঋণের প্রবৃদ্ধি বাস্তবায়নযোগ্য নয়। 8.6%, 8.4% গত 2 বছরে হয়েছে এবং এখন আগামী অর্থ বছরের জন্য 14.8% ব্যক্তি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। হঠাৎ করে এই 1 বছরের মধ্যে কি এমন হবে যে সেটা ঘুরে দাঁড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা বড় ডাবল ডিজিট গ্রোথ টার্গেট করতে পারি, কিন্তু অর্জন করাটা মোটেই খুব সহজ সাধ্য না। ব্যাংকে প্রচুর তারল্য রয়েছে, রেমিটেন্স প্রবাহ বেশ ভালো। এসব অর্থ উৎপাদনশীল কাজে লাগাতে না পারলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কার কথা জানায় সিপিডি। প্রশ্ন তোলা হয় পুঁজিবাজারে দুর্বল মৌলভিত্তির শেয়ারের মূল্যবৃদ্ধি নিয়েও। কিভাবে আমাদের স্টক মার্কেটের ডেপথ বাড়ানো যায়, কিভাবে আমরা ফরেন এক্সচেঞ্জ, বন্ড ইত্যাদি ক্রিয়েট করে আমাদের রেমিটেন্সের টাকাটা সেখানে আমরা ইনভেস্ট করতে পারি, বিশেষত যেখানে আমাদের
এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। আমার মনে হয় যে সেভাবে চিন্তা করার সময় এসেছে। করোনার ঝুঁকি মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনার অর্থ অনুৎপাদনশীল খাতে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছে সিপিডি। চাহিদা রয়েছে নতুন বিনিয়োগের, কিন্তু অধিকাংশ খাতে এই মুহূর্তে হচ্ছে ব্যবসা টিকিয়ে রাখার চ্যালেঞ্জটির ভিতরেই অধিকাংশ খাত রয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নতুন উচ্চতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক অতিক্রম করেছে 6,500 পয়েন্ট। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 375টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 178টি, কমেছে 170টির, আর অপরিবর্তিত ছিল 27টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 54 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,535 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,314,49 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 80,11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আন্তর্জাতিক খবর। আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তালেবানরা। এবার পতনের মুখে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে। দুপক্ষের যুদ্ধে এরই মধ্যে এই শহরে নিহত হয়েছে অন্তত 40 বেসামরিক নাগরিক। দেশটির সেনাবাহিনী বলছে তালেবানদের জয়ে হুমকির মুখে পড়বে বৈশ্বিক নিরাপত্তা। দুলি মল্লিকের রিপোর্ট। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের কেন্দ্রে তালেবানরা। সরকারি বাহিনীর সঙ্গে তীব্র হচ্ছে লড়াই। তালেবানদের ঠেকাতে চলছে মার্কিন ও ব্রিটিশ বিমান হামলাও। তবে সশস্ত্র এই গোষ্ঠীকে ঠেকানো কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে লস্করগাহের টিভি স্টেশন দখলে নিয়েছে তারা। হামলার কারণে বন্ধ 11টি রেডিও ও 4টি টেলিভিশন চ্যানেলের নেটওয়ার্ক। সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। একদিকে রাজপথে দুপক্ষের লড়াই, অন্যদিকে বিমান হামলা, বাড়ছে মৃত্যুর সংখ্যা। হেলমান্দের নেতৃত্ব দেয়া আফগান জেনারেল সামি সাদাত এই সংঘাতকে সর্বগ্রাসী ক্ষমতার যুদ্ধ উল্লেখ করে বলেন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যোগ দিচ্ছে তালেবানদের সঙ্গে। বিশ্লেষকরাও হেলমান্দ প্রদেশে তালেবানের নিয়ন্ত্রণ নিয়ে সতর্ক করেন, বলেন এটি হারানো আফগান সরকারের জন্য বড় বিপর্যয় হবে। অন্যদিকে হেলমান্দ ছাড়াও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও পশ্চিমাঞ্চলীয় হেরাত শহর দখল নিতে তীব্র লড়াই চালাচ্ছে তালেবানরা। আফগানিস্তানে প্রায় 2 দশক অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকেই তালেবানদের উত্থান স্পষ্ট রূপ নিচ্ছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এর জন্য আবারও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন, যদিও সেনা প্রত্যাহারে অনড় যুক্তরাষ্ট্র। একই সাথে মার্কিন সেনাদের সঙ্গে কাজ করা আফগানদের দেশটি থেকে নিয়ে যেতেও চায় মার্কিন প্রশাসন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকার নির্বাচনের নামে সময় ক্ষেপণ করছে উল্লেখ করে আসিয়ানকে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মিয়ানমারের সেনা সরকার প্রধান মিন অং হ্লাইং নিজেদের সুবিধার্থে নির্বাচনের সময় দীর্ঘায়িত করছে। চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার 10 দেশের আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। 6 মাসের মাথায় রোববার নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। একই সঙ্গে 2023 সালের আগস্টের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে জরুরি অবস্থার মেয়াদ 2 বছর বাড়ান। মহামারী করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় চীনের উহানের 12 লাখ মানুষের সবাইকে পরীক্ষা করানোর ঘোষণা দিয়েছে সরকার। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সোমবার উহানে স্থানীয়ভাবে সংক্রমিত 3 জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপরে পুরো শহরের সবাইকে পরীক্ষা করানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 2019 সালের ডিসেম্বরে এই শহরে প্রথম করোনা ভাইরাসের দেখা মেলে। সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে রাশ টেনে ধরতে অনেকটা সফল চীন। তবে সম্প্রতি বেশ কয়েকটি প্রদেশে ডেল্টা ধরনটি শনাক্ত হয় উদ্বেগ বেড়েছে। মঙ্গলবার নতুন করে 90 জনের শরীরে ভাইরাসটি মিলেছে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে রাজধানী বেইজিং এর সঙ্গে ওইসব প্রদেশের যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে খেলার খবরে যা থাকবে। অলিম্পিক ফুটবল থেকে মেক্সিকোর বিদায়, টাইব্রেকারে 4-1 গোলে জয় নিয়ে ফাইনালে ব্রাজিল। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, জানাবো খেলার খবর। টোকিও অলিম্পিক ফুটবলে মেক্সিকোকে টাইব্রেকারে 4-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে। এর আগে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। কাউন্টার অ্যাটাকে বেশ কিছু আক্রমণ গড়েও গোল করতে পারেনি মেক্সিকো। ফলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। পেনাল্টি শটআউটে ব্রাজিলের হয়ে গোল করেন অধিনায়ক আর্দানি আলভেস, গাব্রিয়েল মার্টিনেলি, ব্রুনো গুইমারেস ও রেইনার। মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন রড্রিগেজ। Left-footed attempt. Santos has saved one. Moving to his left, slowing up. Bruno 20 senior national team caps. Rodriguez must be still on his right foot. অলিম্পিক ইতিহাসে 113 বছর আগে যা হয়নি এবার তাই হলো। টোকিও অলিম্পিকে স্বর্ণপদক ভাগাভাগি করে নিলেন দুই অ্যাথলেট। হাই জাম্পে কাতারের ইসা বারশিম ও ইতালির জিয়ান মার্কো তাম্বেরি দুইজনে জিতলেন স্বর্ণপদক। দুজনেই 2.37 মিটার উঁচুতে লাফিয়ে এই পদক ভাগাভাগি করে নিয়েছেন। তবে 2.37 মিটার উঁচুতে লাফিয়ে উঠে কেউই থেমে থাকেননি। 2.39 মিটার লাফ দিতে গিয়ে দুজনেই 3 বার আটকে গেছেন। দুজনকে কোনোভাবে আলাদা করা যাচ্ছিল না, কেউ ফাউলও করেননি। এমন সমতা ভাঙতে জাম্প অফও করতে চাননি কেউ। ঠিক এই সময় ইসা বারশিম আয়োজকদের পদক ভাগাভাগি মানে দুজনকে স্বর্ণ পদক পাওয়ার প্রত্যাশার কথা জানান। শেষ পর্যন্ত তাই হয়েছে। ক্রিকেট এই বছর নয় 2023 সালে বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে 2023 সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে খেলবে বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী এবছর সেপ্টেম্বরে টি-20 ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। অক্টোবরে আরব আমিরাতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে 3টি করে টি-20 ও ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। লকডাউন বাড়লো আরও 5 দিন। 11 আগস্ট থেকে টিকা ছাড়া বের হলে জরিমানা। করোনা একদিনে 235 জনের মৃত্যু। জাপান থেকে এলো আরও 6 লাখের বেশি ভ্যাকসিন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতা 10 বছরের মতো উন্নত জীবন পেত জাতি, বললেন প্রধানমন্ত্রী। এবং 5 ম্যাচ সিরিজে প্রথম টি-20 অস্ট্রেলিয়া টার্গেট 132 রান। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।